কলেজের ফাজিল ছাত্রগুলো একসাথে বসে আম গাছ তলায় আড্ডা দিচ্ছে। মামারা আজকে একটা খুশির খবর আছে। কি তোর বিয়ে নাকি? দূর হালার পথ আর বলবোই না। আরে মামা রাগ না করে পটাপট বলে ফেল দেখি। আজকে বেটা কলেজের নতুন ম্যাম আসবে। কি কস মামা? টাকলুর বাতিজি বিদেশ থেকে নাকি পড়ালেখা শেষ করেছে, দেখতে নাকি হ্যাপি ঝাক্কাস। টাকলু মানে আমাদের কলেজের প্রিন্সিপাল, মাথায় চুল লাগে, তাই মজা করে টাকলু বলে ডাকি আর কি। তাহলে তো দেখতেই হয়। শুনেছে যে ডাকি সাথে আবার গুন্ডি। তুই কিভাবে জানলি? আরে বেটা টাকলুর মেয়ে সাদিয়া হাস পথে দেখা হওয়ার সময় বলছিল। জাকিরকে খবর লাগা। আরে ও মনে হয় আসবে না, কাল এত রাত পর্যন্ত চুরি করছিস তাই বলতেছে আজ আসবে না। চুরি করেছি মানে একটার এটিএম থেকে টাকা হ্যাক করেছি আর কি। আরে বল নতুন ম্যাম আসবে, একটু খেলা দেখাতে হবে তাহলেই আসবে। খেলা মানে বুঝছে না, আসলে এদের কাজ হলো টিচারদের বিভিন্নভাবে হেনস্থা করা। নতুন টিচার হলে তো কথাই নেই। তারপর ইয়াসিন আমার নাম্বারে ফোন দেয়। এদিকে আমি রাতে দেরি করার কারণে আচ্ছা মতো ঘুম দিচ্ছে, তখনই ফোনটা বেজে ওঠে। কাঁচা ঘুমটা ভেঙে যায় ফোনের শব্দে। ধুর, মেজাজ 34। ফোনটা রিসিভ করে দেখি ইয়াসিন ঘুম ঘুম চোখে বলতে লাগে, শালার পোত, কাল কি বলছে আজ কলেজে যাব না, তাও ফোন দিলি কেন? আরে মামা রাগ করিস না। তারপর ইয়াসিন সব খুলে বলে। ইয়াসিনের কথা শুনে ঘুম উড়ে গেল, লাফ মেরে উঠে গেলাম। নতুন ম্যাম বলে কথা। ফোন কেটে দিয়ে ডেভিল রাক্ষস হাসিয়ে দিলাম। তারপর ফ্রেশ হতে যাই। ও ভুলেই গেলাম আপনাদের পরিচয় দিতে। এবারের মতো আপনাদের মাঝে চলে এলাম গল্প নিয়ে। আমি জাকির হাসান, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। বাবা মায়ের বড় ফাজিল এক পিস পোলা। বাবা টপ বিজনেসম্যান, হাসান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। মা গৃহিণী, একটা ছোট বোন আছে নাম তৃষা, এবার ক্লাস 5-এ পড়ে। এই নিয়ে আমাদের হেভি পরিবার। আর আমাদের বন্ধুদের তো দেখলেনি, এক একটা কলিজার মতো। পাশাপাশি সাইবার জগৎ নিয়ে মোটামুটি সবার জ্ঞান আছে, বলতে পারেন ছোটখাটো হ্যাকার আর কি। যাই হোক, এইসব গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। এই দেখেন, আপনাদের পরিচয় দিতে দিতে ফ্রেশ হয়ে নিলাম। নিচে গিয়ে দেখি সবাই খাবারের টেবিলে। আমাকে দেখে আম্মু বলতে লাগে, কি রে, আজকে না বললি না ডাক দিতে, কলেজে যাবি না? বলছি, এখন বকবক না করে খাবার দাও, দেরি হয়ে যাচ্ছে। তখনই তৃষা বলে উঠল, দেখো আম্মু, কোন আকাম যেন করতে যাচ্ছে, তা না হলে এত তাড়াতাড়ি কলেজে যায়। এমন একটা চর দিব উড়ে গিয়ে তোর আব্বুর কোলে গিয়ে পড়বে। আমার কথা শুনে আব্বুর রেগে মেগে আগুন। হারামজাদা, তুই আমার মেয়েকে মারলি? বলেই হাত উঠাতেই আম্মু বলল, তোমাদের আজাইরা বক বক পরে করবে, আগে খেয়ে নাও। তারপর খেয়ে দিয়ে সাইকেলটা নিয়ে ছুটলাম কলেজের দিকে। কি ভাবছেন, টপ বিজনেসম্যানের ছেলে হয়েও সাইকেল চালায় কিভাবে? আসলে যখন মন চায় সাইকেল, তখন গাড়ি ছাড়া এটা দিয়েও যায়। তবু কম দামি সাইকেল না, ব্র্যান্ডেরই। যাই হোক, জোরে জোরে চালাতে লাগলাম, বেশি সময় নাই। হঠাৎ সামনে দেখি একটা মেয়ে খাই সেরে ব্রেক কষার আগেই ধুম করে লাগিয়ে দিলাম। ধপাস করে পড়ে গেলাম। মেয়েটা কিছুটা দূরে গিয়ে পড়লো। আমি তাড়াতাড়ি উঠে এলাম। মেয়েটা বলতে লাগে, ও মা গো, কোন অ্যানাকন্ডারি আমার কোমরটা গেল রে, ইস কি ব্যথা। এই হারামজাদা, সামনে আই খালি। মেয়েটার কণ্ঠ শুনে ওর দিকে তাকাই। ওয়াও, কি সুন্দর, একদম বিদেশি লাগছে। একদিনে তাকিয়ে আছে। মেয়েটা এসে ঠাস করে একটা ধাক্কা দিল। ধাক্কা খেয়ে পড়ে যাই। এই শালা, জীবনে মেয়ে মানুষ দেখিস নাই? একে তো ধাক্কা মেরে ফেলে দিলি, তাও আবার হ্যাবলার মতো চেয়ে আছিস। আজকে তোর ভাগ্য ভালো, চাকরির প্রথম দিন তোকে কিচ্ছু করলাম না। নেক্সট টাইম তোকে ফেলে আচার বানাবো। বলেই হন হন করে চলে যায়। এদিকে আমি হাবলার মতো বসে আছি। শালি, আমার আচার বানাবি? তোকে দেখ কি করি। তারপর উঠে সব ঠিকঠাক করে কলেজে চলে আসি। এসে দেখি হারামিগুলা আম গাছ তলে। আমিও সাইকেলটা পার করে চলে আসি ওদের কাছে। আমি আসতেই সাব্বির বলল, মামা, প্রিন্সিপাল আমাদের দায়িত্ব দিয়েছে নতুন ম্যামকে বরণ করার জন্য, বিশেষ করে তুই। আসলে আমরা শুধু ফাইজলামি করি না, পড়াশোনাতেও এগিয়ে। কলেজের টপার আর কি। প্রিন্সিপাল আমাদের অনেক আদর করে। আব্বু নাকি বন্ধু। যাই হোক, সবাই ফুল নিয়ে চলে আসি নতুন ম্যাম বলে কথা। সবাই কলেজের গেটের কাছে আসলাম। দেখি একটা কালো প্রাইভেট কার আসছে। গেটের কাছে এসে থামলো। গাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে আসলো। মেয়েটাকে দেখে অবাক। আর কেউ না, রাস্তায় ধাক্কা লাগা সেই মেয়েটে। মনে মনে ভয় হতে লাগলো। এখন না জানি কি বলে।
ম্যাডাম আমাকে দেখে রাগে ভাবে আমার দিকে তাকায়। মাথাটা নিচু করে ফুলার তোড়াটা নিয়ে স্বাগতম জানালাম। ম্যাডাম কিছু না বলেই মুখটা ভেঞ্চি মেরে চলে আসছে। আমি চিন্তা করতে লাগলাম, তাহলে এটাই কি আমাদের ম্যাডাম? তখনই আরিফ বলে উঠল, কি রে মামা, ক্রাশ খাইছিস নাকি? ধুর, আর কোনো মেয়ে পেলি না? এত চেতিস না, যেভাবে ম্যাডামের কথা ভাবছো মনে হয় প্রেমে পড়ে গিয়েছো। ধুর বেটা, আগে কথাটা তো শুনবি, তারপর ওদের সব কাহিনী খুলে বলি। তখন সাবির বলে, তাহলে মামা এই কাহিনী, ভয় পাস না, আমাদের তো ম্যাডাম চিনে না, এমন ক্লাস দেখাবো না শায়েস্তা হয়ে যাবে। চল ক্লাসে যাই। চল। তারপর সবাই ক্লাসে চলে আসলাম। ঘন্টা পড়তেই প্রিন্সিপাল স্যার আসলো, সাথে ম্যাডামও। ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো আমাদের ইংরেজি শিক্ষক রিটায়ার্ড হওয়ার কারণে নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার কথা। জাকিয়া আজ থেকে তোমাদের ক্লাস করাবে। তোমরা ম্যাডামের সাথে কোনো ফাইজলামি করবে না। আমি এখন আসছি। এই জাকিয়া, সবার সাথে তুই পরিচিত হয়ে নে। বলেই প্রিন্সিপাল চলে যায়। তখন আরিফ পেছন থেকে খোঁচা দিয়ে বলল, মাম্মা, তোর নামের সাথে পুরাই ঝাক্কাস। এই জাকির, হয়েছে কাম। ভালো হবে না বলে দিলাম। তখনই ম্যাডাম বলতে শুরু করে, তখন হাই, কেমন আছো তোমরা সবাই? ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজও তো আমার প্রথম দিন, কাউকে চিনি না। চলো আগে পরিচিত হয়ে নেই, তারপর ক্লাস করি। এই যে তোমার থেকে শুরু করি। নাম কি আর বাসা কোথায়? ম্যাডাম ফার্স্ট বেঞ্চ থেকে পরিচয় দিতে বলল। তারপর আমি দাঁড়ালাম। ম্যাম, আমি জাকির হাসান, বাসা কলেজের পাশেই। ম্যাডাম মনে মনে বলল, বদমাইশটার নাম দেখি আমার সাথে মিল। আজকেই তুই আমাকে অ্যাক্সিডেন্ট করেছিস, তোকে দেখেই নিব। বস। এইভাবে সবাই পরিচয় দিল। তারপর ম্যাডাম বলতে শুরু করে, শুনলাম তোমাদের এই ক্লাসে নাকি ফাজিল কয়েকটা ছাত্র আছে, পুরো কলেজ মাথায় নিয়ে নাচে। এই কথা শোনার পর দেখি সব ছাত্রছাত্রী আমাদের চারজনের দিকে তাকায়। আমাদের কারো মুখে কোনো কথা নেই, একে অপরের দিকে চেয়ে আছে। ম্যাডাম ব্যাপারটা বুঝতে পারল। তারপর বলল, যেই হোক না কেন, আজ থেকে কলেজে কোনো ফাজলামি চলবে না। ক্লাস বাদ দিয়ে বাইরে আড্ডা দেওয়া যাবে না, কোনো রকম মারামারি চলবে না। তখন সাব্বির বলে উঠল, ম্যাডাম, এসব বলার জন্য প্রিন্সিপাল আছে, আপনি কেন বলছেন? এই বেয়াদব, টিচারদের সম্মান দিয়ে কথা বলবি, না হলে কি করবেন ম্যাম? তখনই ম্যাডাম আলিফকে ঠাস ঠাস করে চর মারল। পুরো ক্লাস নীরব হয়ে যায়, কেননা এই প্রথম আমাদের গ্যাংয়ের কাউকে কোনো শিক্ষক অকারণে মারছে। আলিফ বেচারা তো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তোদের সাহস তো কত বড়, আমার মুখের ওপর কথা বলিস। আজ থেকে একদম ভদ্র হয়ে চলবি। এরপর থেকে যদি কোনো তোদের অন্যায় দেখি, সোজা চাচুকে বলে টিসি ধরিয়ে দিব, মনে থাকে যেন। বলেই ম্যাডাম ক্লাস করাতে থাকে। এদিকে আমি রাগে ফুঁসতে থাকি। ম্যাডাম বারবারই একটু বেশি করে ফেলছে। সামান্য কথার জন্য গায়ে হাত তোলা। আমাকে চুপ করে বসে থাকতে দেখে পাশের বেঞ্চ থেকে রিয়া বলল, কি রে, ম্যামের ক্রাশ খেয়েছিস নাকি? তোদের এত কিছু করবো, কিছুই করলি না। রিয়ার কথা শুনে ওর দিকে ফিরে একটা মুচকি হাসি দিলাম। তারপর চেয়ে দেখি ম্যাডাম বোর্ডে কি যেন লিখছে। এটাই সুযোগ। আস্তে আস্তে ব্যাগে হাত দিয়ে রাবারের সাপটা বের করলাম। সবাই তো আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি করছি আমি? তারপর সাপটা ম্যাডামের দিকে ছুঁড়ে মারলাম। ম্যাডাম নিচের দিকে তাকাতেই ও মা গো বলে এক চিৎকার দিল। ক্লাস থেকে বের হয়ে যায়, সোজা প্রিন্সিপাল স্যারের রুমে চলে যায়। বলেই, কিরে জাকিয়া, কি হয়েছে? এভাবে দৌড়াচ্ছিস কেন? চাচ্চু, রুমের ভেতর সাপ। ক্লাস করাচ্ছি, হঠাৎ নিচে চেয়ে দেখি একটা সাপ। আরে ক্লাসে সাপ কোথা থেকে আসবে? নিশ্চয়ই ওটা ওই বদমাইশ ছেলেগুলোর কাজ। বদমাইশ মানে? আরে তখন না বললাম। আচ্ছা, তুই কি ওদের কিছু বলছিস নাকি? একটাকে চর দিছি। আরে চাচ্চু, তুমি জানো না, এক একটা বেয়াদবের মতো। ওদের একটু মেনে চলবে। আসলে ওরা একটু ফাজিল হলেও অনেক ভালো। কলেজের নাম কখনো খারাপ করেনি, একটু ছেলে মানুষই আর কি। ইম্পসিবল চাচু, আমি সবকটাকে দেখে নিব। ওই জাকিয়াকে এখনো চেনে না। স্যারের রুম থেকে হন হন করে চলে যায়। এদিকে স্যার মনে মনে ভাবে, কোন ঝামেলায় ফাঁসলাম রে। বেদিজিৎটাও এক কথার মেয়ে। কি করি এখন, আল্লাহ জানে।
আল্লাহ জানে কলেজে কি হয় এখন। না, ফাজিলগুলোরই বোঝাতে হবে। এদিকে ক্লাসে হাসতে হাসতে সবাই গড়াগড়ি খাচ্ছে। কেমনে মামা? ভাবছিলাম আজ থেকে আমরা শেষ। বেটা, কি বলছিলি খেলা দেখাতে হবে, সেটা ভুলে যায়নি? আচ্ছা চল। ওই চল, আর ক্লাস করব না, মিশনটা কমপ্লিট করব। চল, এখন যেহেতু ক্লাস করবো না, চল মিশনে যাই। আচ্ছা চল। কি বুঝেন নাই কিসের মিশন? তা খুলে বলি। আসলে আমরা সাজেকে ঘুরতে যাওয়ার জন্য একটা ট্যুর এজেন্সির কাছে টাকা জমা দিই, বাট শালা আমাদের টাকা মেরে দেয়। তাই কালকে রাতে ওর এটিএম থেকে টাকা হ্যাক করেছিলাম। আজ যাবো ওকে একটু খেলিয়ে আসতে আর কি। শালার পুতের কত বড় সাহস, চোরের উপর বাটপারি করে। বলতে বলতে সাব্বিরের বাসায় চলে যায়। ওর বাসাটা ফাঁকা আর কি। ওর বাবা মা দুজনেই ব্যবসার কাজে বিদেশ থাকে, মাঝে মাঝে আসে। সাব্বির আমাদের সাথে হ্যাকিং করতে ভালোবাসে, তাই বেশি ওর মা বাবার কাছে যায় না। এখানেই কলেজে ভর্তি হয়েছে। যাই হোক, সবাই মিলে সাব্বিরের বাসায় আন্ডারগ্রাউন্ড রুমে ঢুকলাম। চারদিকে ছোটখাটো ল্যাপটপ কম্পিউটারে ভরপুর। কেউ জানে না এখানে এমন একটা রুম আছে। ঘরটা ঘুটঘুটে অন্ধকার। 4টা বড় সুপার কম্পিউটার, এগুলো কিনতে অনেক টাকা খরচ হয়েছিল। ভাইবেন না আবার মানুষের টাকা হ্যাক করে এগুলো কিনেছে। এইচএসসিতে A+ পেতে হয়েছিল। আব্বু বলছিল A+ পেলে যা চাইবো তাই দিবে। এভাবে আমি একটা কিনেছিলাম। বাকিগুলা সাব্বির, আলিফ, ইয়াসিন কিনছিল। ওরা টাকা একটু বেশি খরচ করে, তাই চাওয়া মাত্রই বাবা মা কিনে দিয়েছিল। সে যাই হোক, ব্যাগ থেকে ল্যাপটপটা বের করি। এই ল্যাপটপে এজেন্সির মালিকের সব তথ্য রাখছিলাম। এখন শুধু ওর নাম্বার ট্র্যাক করে লোকেশন বের করব। ল্যাপটপটা আমার সুপার কম্পিউটারে যোগ দিলাম। সাথে সাথে ইয়াসিন লোকেশন ট্র্যাকিং করার কাজে লেগে পড়ে, আর আমরা তিনজন একটা আলাদা কাজে লেগে পড়ি। এটা বানাতে পারলে মোটামুটি হ্যাকিং জগতে কেউ টেক্কা দেওয়ার সাহস পাবে না। কি জিনিস সে গল্পের সাথে থাকেন জেনে যাবেন। বলে রাখি, পাইথন প্রোগ্রামিং, ব্রাউজার ইত্যাদি দিয়ে মূলত হ্যাকিং করি। ডার্ক ওয়েবে মাঝে মাঝে ঢুকে, সবসময় ঢোকা হয় না, কারণ এখনো আমরা প্রফেশনাল হ্যাকার হয়ে উঠতে পারিনি। এই যন্ত্রটা বানাই ফেললে হ্যাকিং করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। সে যাই হোক, কয়েক মিনিটের ভেতর ইয়াসিন ওর লোকেশন বের করলো। তারপর সকলে মুখোশ পরে দিলাম, চিনে ফেললে সমস্যা হবে, তাই আর কি। সবাই প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘর থেকে বের হই। সাব্বিরের ঘরের সামনে দেখি কিছু অটোমোবাইল ভাইয়া হাজির। ভাইয়া মানে ওই গাড়িটা এই মেশিন দিয়ে বানান, রোবটেক্সটের মতো আর কি, অটো ড্রাইভিং করে। সাথে আরও কিছু সিস্টেমও আছে। সাব্বিরের iPhone 16 Pro Max দিয়ে নিয়ন্ত্রণ করি। সাব্বিরের জন্মদিনে নাকি ওটা ওর বাবা জার্মান থেকে গিফট হিসেবে এনেছিল। দাম প্রায় কয়েক কোটি হবে। আমরা যেতেই দরজা আপনা আপনি খুলে দিল। সবাই ভেতরে বসে গেলাম। আমরা আসতেই হাই পঞ্চপাডাম, কি মনে করো আমার স্মরণ করা হয়েছে? হাই অটোমোবাইল কিকো, এক লোকেশনে যেতে হবে। রোবোটিক্সের মতো, তাই কথা বলতে পারে। আমাদের 4 জনের মুখের ফেস, চোখের রেটিনা আর আঙুলের ছাপের ডাটাকে অ্যালগোরিদম করে কিকোর মাইক্রোচিপের ভেতর সেট আপ করায়। ও শুধু আমাদেরকেই চেনে। অর্ডার করো বন্ধুরা। তখনই সাব্বির ওর আইফোন থেকে লোকেশনটা জানিয়ে দেয়। শা করে এক টান দেয়। কিছুক্ষণ পর দেখি একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। কিকো জোরে জোরে সাইলেন্ট বাজিয়ে দেয়। জোরে শব্দ করার কারণে ট্যুর এজেন্সির মালিক ঘর থেকে বের হয়ে আসে, গাড়ির দিকে তেড়ে আসে। আসতেই ওকে গাড়ির ভিতর ভরে নিলাম। একটা জঙ্গলে নিয়ে আসি। অনেক খাতির যত্ন করে ছেড়ে দিই। বলে আসি আর কখনো এমন করলে পুলিশে দিব। বেচারা আমাদের গেট আপ দেখিয়ে ভয়ে অবস্থা যায়। তারপর সবাই গাড়ির দিকে চলে আসে। সাব্বিরের বাড়ি থেকে সাইকেল নিয়ে সোজা নিচের বাড়ির দিকে রওনা দিই। সোজা বাড়ি চলে আসি। এসে দেখি আব্বু বাড়িতে। মনে মনে ভাবি, খাইছে রে, প্রিন্সিপাল স্যার আব্বুকে সব বলে দিয়েছে নাকি? দরজার সামনে যেতেই আব্বু বলতে লাগলো, কি রে, আজ কলেজে কিছু হয়েছে নাকি? আরে না, তুমি জানো না কত ভদ্র পোলা, আমি কোনো ঝামেলায় থাকি না। হারামজাদা, কোনো ঝামেলায় জড়াই না আমি। কলেজে সাপ নিয়ে যাওয়া। বলেই লাঠি নিয়ে তেড়ে আসছে। অবস্থা সিরিয়াস। আম্মু কই গো তুমি, বাঁচাও, তোমার পোলাডারে হিটলার বাপটা মারতে আসছে। বলেই আম্মুর পেছনে গিয়ে লুকিয়ে পড়ি। সরো তুমি, ওকে আজকে হাড্ডি ভাঙবো। তোমার কত বড় সাহস, আমার কলিজারে আমার সামনে হাড্ডি ভাঙবা বলো? আম্মুর রাগ দেখে আব্বু তো শেষ। তুমি জান আজও কি করেছে?
রাহান আমাকে ফোন দিয়ে সব বলেছে। আজকে কলেজে সাপ নিয়ে নতুন ম্যাডামকে ভয় দেখাইছে। এর জন্য তুমি অফিস থেকে চলে আসবে? একটু আধটু দুষ্টুমি করলে সমস্যা কি? ছেলেটা তো এখনো বড় হয়নি, ছেলে মানুষে একটু থাকবি বলি আমার কপালে একটা আদর দিয়ে বলে। যা বাপজান, গিয়ে ফ্রেশ হয়ে আয়, অনেক ক্ষুধা লাগছে তোর। ওকে মাই গুলুমুলু আম্মু, তুমি আমার বেস্ট মা। আর বাপটা একটা হিটলার বলেই এখান থেকে হাওয়া। তারপর আমি চলে আসি। আরে রাগ করো না, বড় হলেই সব ছেড়ে দিবে। রাখো তোমার বুড়ো অনাচে পড়ে, এখনো নাকি ছোট অনাচে থাকা সমামত আমি বিয়ে করে নিলাম। খেয়ে মানে? আরে কুল কুল, তোমাকেই তো। কেন মনে নেই নাকি আমাদের রিলেশনের কথা? তোমার আব্বু জেনে যায়, তারপর অনাসে থাকতেই। রাখো তোমার আজাইরা কথা। আচ্ছা, ও তো একটু ফাজিল টাইপের, এখন যদি বিয়ে করে দিই? আমিও উঠে ভাবছি একটা বিয়ে করিয়ে দিলে প্যারা খেয়ে আমার মতো ঠিক হয়ে যাবে। প্যারা খেয়ে মানে? এই দাঁড়াও বলছি। দূর, কি থেকে কি বলে ফেলছি। বলেই এক দৌড়ে অফিসে। এদিকে আমি মনে মনে ভাবি, শালা ডাকলো, তোমাকে দেখো কি করি। আরিফের কাছে ফোন দিলাম। কিরে হালার পোদ, খবর কে? দোস্ত, ওই টাকলুকে আমি ছাড়বো না। আম্মু সব জেনে গেছে, আর ঝাড়ু দিয়ে আচ্ছা মতন দিচ্ছে। কি কোস মামা, আমারও সেম অবস্থা। এর জন্যই তোকে ফোন দিছে। ইয়াসিন সাব্বিরকেও খবর দে। ইয়াসিনকেও আঙ্কেল আচ্ছা মতো দিচ্ছে। কারা? আমি সাব্বিরকে বলি। রাতে অ্যাটাক হবে টাকলুর বাড়িতে। কি ভাবছেন, অ্যাটাক মানে টাকা পয়সা মারবো? আরে না, প্রিন্সিপালের বাড়িতে কয়েকটা ডাব গাছ আছে। ডাবের পানিগুলো হ্যাপি মিষ্টি। স্যারের প্রতি রেখে গেলে এইভাবেই অ্যাটাক করি আর কি। তারপর খেয়ে দিয়ে ঘুম দিই। বিকেলে ঘুম ভেঙে যায় তৃষার জ্বালানোর কারণে। রেগে ঘুম থেকে উঠে গেলাম। এই পেতনি, তুই ঘুম ভাঙালি কেন? ভাইয়া, তুই জানিস না বিকালে আমি কি করি? জানি তো। বনু, রাগ দেখাইস না। কখন স্কুল থেকে আসলি? এই তো কিছুক্ষণ আগে এসে দেখি তুই ঘুমাচ্ছিস। দেখছেন কত বড় গুন্ডি, উল্টো আমাকে রাগ দেখায়। ওকে যা, র্যাকেট আর কক নিয়ে আয়। আসলে বিকেলে তৃষা ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে। এখন বিকেলে হালকা হালকা শীত পড়তে শুরু করছে। এই সময়টা র্যাকেট খেলার জন্য মজার, তাই আমাকে নিয়ে ব্যাডমিন্টন খেলে আর কি। তারপর আমাদের বাগানটাতে চলে আসে, রাস্তার সাথেই বাগানটা। যাই হোক, দুজনেই খেলা শুরু করে দিলাম। হঠাৎ একটা কক জোরে বাড়িতে, যার কারণে রাস্তায় গিয়ে পড়ে। তৃষা আমাকে পাঠায়। গেট খুলে গিয়ে দেখি একটা মেয়ে ককটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বলতে শুরু করি, এই কে আপনি? আমার কক ধরছেন কেন? উমা, মেয়েটা এদিকে তাকাতেই অবাক। এ কি, এ তো ক্লাসের ম্যাডাম। আমাকে দেখে রাগে কটমট করছে। কিছু বলার আগেই ম্যাডাম আমার কলার ধরে ফেলে। তারপর বলল, এই স্টুপিড, তোর বল আমার মাথায় লাগে কেন? আরে এটা কি, আমি দেখছি, প্লিজ ছেড়ে দেন। ক্লাসের কাহিনীটা আমি ভুলে যাইনি, তার উপর আবার অপরাধ করেছিস। এই নে। বলেই একটা ঘুষি মারে। ঘুষি খেয়ে ধুম করে ছিটকে পড়ি। ম্যাডাম শয়তানি হাসি দিয়ে চলে যায়, সাথে একটা ফ্লাইং কিস। ম্যাডাম মনে মনে ভাবে, তারা আছে, না হলে তোকে আচ্ছা মতো ধোলাই দিতাম। তোদের সব কটাকে এক এক করে দেখে নিব। শালি, তোকে আমি দেখে নিব। ইস, ও মা গো, তলপেট ফাটিয়ে দিল। কি শক্তি গুন্ডিটার হাতে। কি আর করব, ব্যথা নিয়ে চলে আসি। তারপর তৃষার সাথে কিছুক্ষণ খেলে সন্ধ্যা হতেই ফোনটা বেজে ওঠে। দেখি সাব্বির কল দিয়েছে। কই মামা, আমরা সবাই তো রেডি হয়ে আস্তানায় বসে আছি। আস্তানা মানে আমাদের হাঁটটা দেওয়ার জায়গা। দাঁড়া আসছে। ওকে, তাড়াতাড়ি আয়। তারপর চুপি চুপি ঘর থেকে বের হচ্ছে, কারণ কাল রাতে দেরি করছিলাম, তাই আম্মু নিষেধ করছিল রাতে ঘর থেকে বের হতে। আস্তে আস্তে নিচে নামলাম। দরজার কাছে আসতেই আম্মু বলে উঠল, খবরদার আর এক পাও সামনে দিবে না, আজকে কোথাও যেতে পারবে না।
প্লিজ আম্মু, আজকের মতো যেতে দাও। আর কোনোদিন রাতে ঘর থেকে বের হব না। তুমি না আমার বেস্ট আম্মু। আচ্ছা, মনে থাকে যেন এটাই লাস্ট। ওকে, আই লাভ ইউ মাম্মি। এখন তো আই লাভ ইউ, যেতে না দিলে খারাপ আম্মু। ইস, এত বকবক করো না বলেই এক দৌড় দিলাম। আসলে রাতের অভিযানগুলো অনেক রোমাঞ্চকর, তাই বেশিরভাগ অভিযান রাতেই দিই। সোজা আড্ডার জায়গায় উঠলাম। গিয়ে দেখি হারামিগুলা কি করে অটোমোবাইলের ওপর বসে আড্ডা দিচ্ছে। আমি যেতেই সবগুলো উঠে গেল। তারপর চুরি করার প্রয়োজনীয় জিনিস নিয়ে অটোমোবাইল কি করে ভেতর উঠে গেলাম। আমরা উঠতেই, বন্ধুরা আজ কিসের মিশনে যেতে হবে? একটা চুরি করব। তোমরা দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছ। এই কথা শুনে বললাম, এই সাব্বির, কি করে কথা বলার অটোমোবাইল প্রোগ্রাম অফ কর, না হলে জ্ঞান দেওয়া শুরু করবে। বেটা থাকুক। আরে মামা আসতে, কুল কুল, বন্ধ করছি। বন্ধ না করলে কিকো একটার পর একটা কথা বলবেই। এইভাবে চলে আসলাম প্রিন্সিপালের বাড়ির কাছে। গাড়ি কিকো অটোমোবাইল অনেকটা আগে পার্ক করে আসলাম, না হলে ঝামেলা হবে। আস্তে আস্তে সব জিনিস নিয়ে চলে আসলাম। গেটের সামনে দারোয়ান রাখা, তাই দেয়াল টপকে ভেতরে যাওয়া লাগবে। দেয়ালটা বেশি উঁচু নয়, তাই সবাই সহজেই টপকে গেলাম। আমি নারকেল গাছে চড়তে পারি, তাই নিজেই উঠলাম। কোমরে একটা রশি গুজে নেই, পকেটে ছুরি নেই, যাতে ডাবের ছড়া কাটতে পারি। কয়েক মিনিটের ভেতর লাফিয়ে লাফিয়ে গাছে উঠে গেলাম। ছড়ার মাঝে রশি লাগিয়ে দে। এভাবে 3-4টা ছড়া নিচে ফালানোর পর একটা ডাব এসে ইয়াসিনের পায়ে লাগে। ইয়াসিন ও মাগু বলে চিৎকার করে ওঠে। তখন কি যেন ব্যালকনি থেকে মেইলি কণ্ঠে বলে ওঠে, কে ওখানে? শব্দ শুনে আমার অবস্থা যায় যায়। খাই সেরে হালার উপর ইয়াসিন না মনে হয় মামলা খাওয়াবে। তাড়াতাড়ি নিচে নেমে এলাম। তারপর সবাই মিলে এক দৌড় দিলাম। দেয়াল পেরিয়ে রাস্তায় এসে নামে। রাস্তায় নামতেই সামনে যাকে দেখলাম, ভয়ে কলিজা কাঁপছে। আমাদের প্রিন্সিপাল। আমাদের দেখে উনি তো অবাক। কিরে, রাতের বেলা তোরা এখানে কি করছিস? দেখ তো, মনে হয় দৌড়ানির কারণে হাঁপাচ্ছিস। মাথায় কিছু কাজ করছে না, এখন কি বলবো। এইসব ভাবার মাঝে সাব্বির বলল, আসলে স্যার, আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে যায়, তাই এদিক দিয়ে এসেছি আর কি। ও আচ্ছা, সারাদিন কি ঘুরলেই হবে নাকি? পড়াশোনাও তো করা দরকার। এখন থেকে মন দিয়ে পড়। কয়েক মাস পরে সেমিস্টার ফাইনাল শুরু হবে, তাই এত রাতে পর্যন্ত আড্ডাবাজি করবি না। ওকে স্যার, আসি তাহলে। তারপর তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। ভদ্র ছেলেদের মতো বাসায় চলে আসি। আমরা আসতেই ম্যাডাম ওনার চাচুকে মানে প্রিন্সিপালকে বলল, চাচ্চু, নারকেল গাছের তলায় মানুষের গলার আওয়াজ পেয়েছিলাম। দেখো গিয়ে কোনো চোর টোর আবার আসেনি তো? স্যার তখন কি যেন মনে করে গাছের তলায় যায়। গিয়ে তো অবাক, ডাবের বাঁধা পড়া, সাথে রশি লাগানো। স্যারের বুঝতে বাকি নেই কারা করছে। মনে মনে বলে, এই জন্যই ফাজিলগুলোরে এখানে দেখলাম। তোরা খাবি রাতের বেলায় কেন? আমাকে বললেই তো দেই, হারামজাদারা। এইদিকে সবাই যার যার বাড়ি চলে আসে। রাতে খেয়ে দিয়ে ঘুম পাড়ে। সকালে আলিফের ফোনে ঘুম ভাঙে। বিরক্তিভাবে ফোনটা রিসিভ করি। কি রে, আজকে যাবি কলেজে? কেন, তোরা যাবে না? মাম্মা, আমার খুব ভয় করছে। রাতের আকাম যদি জেনে ফেলে। ধুর, কোনো প্রমাণ আছে নাকি? আমরা এদিক দিয়ে এসেছি দেখে কি আমরাই চোর নাকি? আচ্ছা, আসবো। ওকে। তারপর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে কলেজে চলে যায়। গিয়ে দেখি সব হারামি এসেছে। আমি ওদের সাথে যোগ দিলাম। ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি, তাই পুকুর পাড়ে যাই। আম গাছের দিকে তাকাতেই অবাক হয়ে যায়। নীলা, আমাদের ক্লাসমেট, ওর ওড়না গাছে পেঁচিয়ে কি যেন করছে। দেখ সাব্বির, ওটা নীলা না? সাব্বির ওদিকে তাকিয়ে বলে উঠল, আরে নীলা কি করছে? আত্মহত্যা করছে নাকি? এই চল সবাই তাড়াতাড়ি। সাব্বির কথা শুনে এক দৌড়ে নীলার কাছে গেলাম। যা ভাবছি তাই, আত্মহত্যাই করতে যাচ্ছে। তাড়াতাড়ি ওকে নামালাম। নামিয়ে দিলাম ঠাস করে একটা চর। বুঝলাম কি কষ্টের জন্য তুই এসব করতে যাচ্ছিস। নীলা কিছুই বলছে না, শুধু ফুপিয়ে কান্না করছে। রাগে বললাম, এসব ফাইজলামির মানে কি? তখনই নীলা বলল, না, ফাজলামি না। আমার মরলেই ভালো হবে। কিভাবে আমি সমাজে মুখ দেখাবো? এর চেয়ে মরাই ভালো। এতক্ষণে আমার নোংরা ভিডিও হয়তো সবাই দেখেছে। মানে বুঝলাম না, কি হয়েছে নীলা? সব খুলে বল প্লিজ।
নীলা শুধু কান্নাই করছে। তখনই রিয়া এসে বলতে লাগে, আসলে হয়েছে কি, ওর গোসল করার ভিডিও করেছে অনার্স 3য় বর্ষের রনি। ওটা দিয়ে নীলাকে ব্ল্যাকমেল করছে, ওর সাথে রুম ডেটে না গেলে নাকি ভাইরাল করে দিবে। নীলাকে বোঝালাম চল পুলিশের কাছে, কিন্তু ও মানছে না। আমি ওর সাথেই ছিলাম। কোন সময় যে এখানে চলে এসেছে, এসব কি করেছিল আমি জানি না। রিয়ার কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। তাড়াতাড়ি ইয়াসিনকে বললাম ব্যাগ থেকে আমার ল্যাপটপটা আনতে। ইয়াসিন ল্যাপটপটা আনার পর রিয়ার কাছ থেকে রনির মোবাইল নাম্বার নিলাম। তারপর রনির ফোনের অ্যাক্সেস নিয়ে নিলাম। ওর ফোন এখন আমার কন্ট্রোলে। ফোনটা হ্যাক করে আলিফ, সাব্বির, ইয়াসিনকে বললাম রনিকে ক্লাস থেকে ধরে মাঠে আনতে। আমি আসছি, ওকে আজকে শাস্তা করব। তারপর নীলাকে দিয়ে নিজের হাতে ওই ভিডিওটা ডিলিট করালাম। ভিডিওটা ডিলিট করে নীলা কান্না থামায়। কিছু না বলেই জড়িয়ে ধরে বলতে থাকে, আজকে তুই না থাকলে কিভাবে আমি মানুষের সামনে মুখ দেখাতাম, মরা ছাড়া উপায় ছিল না। খবরদার মরার নাম কখনো মুখে আনবি না, এই শালাকে কলেজ ছাড়া করব। তোর কাছে ঋণী হয়ে গেলাম রে। দূর, আমার বোন থাকলে ঠিকই করতাম। আচ্ছা বাই, পরে দেখা হবে বলেই মাঠে আসলাম। এসে দেখি ওরা তিনজন মিলে রনিকে কুত্তা পিটুনি দিচ্ছে। আমিও দিলাম কয়েকটা। শালার কত বড় সাহস আমাদের কলেজে এসে এসব করে। সব পোলা পাইন আমাদের দিকে তাকিয়ে আছে। সিনিয়র একটাকে মারছি, মারতে মারতে ওকে আধমরা করে ফেলি। তখনই কে যেন আমাকে পেছন থেকে ঠাস ঠাস করে চর মারে। তাকিয়ে দেখি ম্যাডাম কিছু না বলতে দিয়েই বলল, কলেজে কি গুন্ডি করতে আসিস? আরে ম্যাডাম আসলে আমাকে না বলতে দিয়ে বলতে লাগে, কি বলবি তুই? হুম, যেভাবে মন চায় তাদের সেভাবেই চলবি। সিনিয়রদের মারবি, কিছুদিন পর মনে হয় শিক্ষকদেরও মারবি। ঘর থেকে মনে হয় একটারও মা বাবা শিক্ষা দেয়নি। তোদের মতো মনে হয় তোদের মা বাবা, না হলে কলেজে এসে এভাবে গুন্ডি করতি না। ম্যাডামের কথা শুনে চোখ দিয়ে পানি পড়ছে। মা বাবাকে গালি দেওয়াটা কলেজে গিয়ে আঘাত লাগলো। কোনোদিন মা বাবা এসব করতে বলেনি, সহ্য করতে পারলাম না। সব স্টুডেন্টগুলা আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। সোজা সেখান থেকে চলে আসি। আমার পেছন দিয়ে ওরা তিনজনেও চলে আসলো। ক্লাস থেকে ব্যাগটা নিয়ে চলে আসলাম আমরা। মনটা খারাপ লাগছে। ম্যাডাম আসল ঘটনা না জেনেই মা বাবাকে নিয়ে যাতা বলছে। কেউ কোনো কথা বলছে না। সোজা সাব্বিরের বাড়িতে চলে আসি। আমরা আসতেই নীলা আর রিয়া ম্যাডামের কাছে যাই। তারপর সব খুলে বলে। ম্যাডাম সব শুনে মুখের ভাষা যেন হারিয়ে ফেলছে, কোনো কথা বলছে না, মনে মনে বলতে থাকে, এটা আমি কি করলাম? না জেনে উল্টোপাল্টা সব দিলাম বলে নিজের কাছেই খারাপ লাগছে। না, ওদের কাছে মাপ চেয়ে নিব। দূর, কলেজ থেকে চলে গেছে, না বিকালে গিয়ে যেভাবেই হোক মাপ চেয়ে নিব। এদিকে আমরা গাড়ি নিয়ে চলে আসি নদীর কাছে। মন খারাপ থাকলে সবাই এখানেই আসি। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি চলে আসি। দরজার কাছে আসতেই আম্মু বলল, কি রে, আজকে তাড়াতাড়ি চলে আসতে কেন? ভালো লাগছে না। শরীর খারাপ নাকি? আরে না, বলেই রুমে চলে আসি। না হলে একটার পর একটা কথা বলবেই। আসতেই সাব্বির ফোন দেয়। রিসিভ করার পর বলল, জাকির, ড্রাগন গ্যাংয়ের কালো টাকার আস্তানা চিনে গেছি। কিভাবে? কাল বাড়ি ফেরার পথে একটা অবৈধ গাড়ি দেখি, তো মনে মনে সন্দেহ হয়। তাই বুদ্ধি করে একটা ক্যামেরা লাগিয়ে দিই। রেমা ক্যালেঙ্গার ওদের গোপন আস্তানা। এই মাত্র পিসিতে এসে দেখলাম। কি কস মামা, সত্যি? সবাইকে খবরটা দিয়ে ফেলি। কি ভাবছেন? কিসের আস্তানা, কিসের ড্রাগন কিং? আসলে আমরা হ্যাকিং এর একটা যন্ত্র বানাতে চেয়েছিলাম। ওটা বানাতে একটা ডিভাইস লাগবে, চায়না থেকে আনতে হবে। দাম প্রায় 3,000 মিলিয়ন বা 300 কোটির মতো টাকা দরকার। এত টাকা পরিবার থেকে কখনো পাবো না, তাই ড্রাগন গ্যাংকে টার্গেট করছে। বাংলাদেশে যত চোরাচালান, অবৈধ ব্যবসা, কালো টাকা সব ওদের আস্তানায়, যা চট্টগ্রামের রেমা কালেঙ্গায় অবস্থিত। আমরা ওদের লুট করার প্ল্যান করে যন্ত্রটা কেনার প্ল্যান করেছি। এদের টাকা গায়েব হলে কখনো প্রকাশ করবে না, কেননা প্রকাশ করলে উল্টো তারাই মারা খাবে। মিশনটা মোটেও সহজ নয়, বিপজ্জনকও বটে, প্রাণহানিও হতে পারে। যাই হোক, রিস্ক না নিলে জীবনে সফল হওয়া যায় না। রেমা কালিঙ্গা যাওয়ার জন্য আমাদের একমাত্র সঙ্গী হলো কিকো অটোমোবাইল। জানিনি তো, এআই মেশিন দিয়ে তৈরি, সাধারণ গাড়ির চেয়ে আলাদা। যাই হোক, ঘর থেকে পারমিশন নিতে হবে। কিভাবে পারমিশন নিব বুদ্ধি আসছে না। হঠাৎ মনে হলো আমরা ট্যুর দিতে পারি। নিশ্চয়ই ঘোরার কথা বললে কিছু বলবে না।
সবাইকে ফোনে জানিয়ে দিলাম এই বুদ্ধিটা কাজে লাগাতে, কারণ বাংলাদেশে ঘোরার জায়গাগুলোর মধ্যে চট্টগ্রাম একটি, তাই এখানে গেলে ঘোরাও হলো, মিশনও হলো। আজ রাতেই রওনা দিব। ঘর থেকে 3 দিনের জন্য পারমিশন নিলাম। তৃষাকে মানাতে অনেক কষ্ট হলো, আমাকে ছাড়া একদমই থাকতে পারে না। 3 দিনের ব্যাপার, তাই একটু মন খারাপ করে। অবশেষে রাজি করাতে পারলাম। সব জিনিসপত্র গোছাতে লাগে, যা যা দরকার। সন্ধ্যাবেলা প্রয়োজনীয় সব জিনিস নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে সাব্বিরের আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসে। এসে দেখি হারামিগুলা আগে চলে এসেছে। আন্ডারগ্রাউন্ড রুমে দেখি কিকো ভাই সাব্বিরের আলিফ যেন কি কাজ করছে। কিরে কিকোর অটোমোবাইল কোনো প্রোগ্রাম চেঞ্জ করিস নাকি? বেটা আমরা যাব কোথায়? কেন? তাহলে জঙ্গলের নেট পাবো কি করে? যদি ক্যামেরা থাকে তাহলে তো আগে হ্যাক করতে হবে, তার জন্য দরকার নেটওয়ার্ক। জঙ্গলে তোর কি মনে হয় নেটওয়ার্ক পাবো? তাই কি করে সাথে স্যাটেলাইটের সংযোগ দিচ্ছি। ইস, এটা তো ভেবে দেখিনি। তুই ভাবলে কিভাবে? মাথায় তো এখন সিনিয়র ম্যাডামের চিন্তা। দূর রাখ তোর ফালতু কথা। ড্রোনগুলা কই? চল দেখি ঠিকঠাক আছে কিনা। দেখে নেওয়া দরকার, না হলে পরে সমস্যা দিলে ঝামেলা হবে। তারপর ড্রোনগুলা দেখলাম, না ঠিকঠাকই আছে। কয়েক ঘন্টার ভেতর সব রেডি করলাম। রেডি করে যাত্রা শুরু করি। ঢাকা টু রেমা কালিঙ্গা, মিশন হাইজেক দ্য ড্রাগন গ্যাং। পাঠকরা আপনারাও কিন্তু শীতে ঘোরার জন্য রেমা কালিঙ্গা বেছে নিতে পারেন। বিরাট বড় জঙ্গল, নানা জীবজন্তুর সমাহার। বিশেষ করে রোমাঞ্চ বিলাসীরা এখানে রাতে ক্যাম্পিং করে। গাড়ি উঠে আলাদা একটা মজা কাজ করছে। এত বড় একটা মিশন, আমাদের জীবনের প্রথম এত বড় একটা মিশন করতে যাচ্ছে। ভাবতে অবাক লাগছে, করতে যাচ্ছি অ্যাটাকিং দ্য ড্রাগন টিম। আমারও সেই রোমাঞ্চকর লাগছে। এত বড় টিমকে নাকাচুবানি খাওয়াবো। ধুর শালার পোতাইন, আগে কমপ্লিট করে এইসব ফাইজলামি করতে করতে ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে দেখি চট্টগ্রাম শহরে এসে পৌঁছে গেছি। আবার ভাইবেন না ঘুমিয়ে গেছি। অ্যাক্সিডেন্ট হলাম না কেন? আগেই বলছি কিকো রোবোটিক্সের মতো পুরো বাংলাদেশের হাইওয়ে চেনে। অটো ড্রাইভিং করতে পারে। যাই হোক, গাড়ি থেকে নেমে নাস্তা করে নিলাম। শহর থেকে রেমা কালিঙ্গার দূরত্ব প্রায় 30 থেকে 40 কিলো হবে, তাই সরাসরি অ্যাটাক জীবনেও করা সম্ভব নয়। আগে প্ল্যান করতে হবে, ওদের আস্তানাটা চিনতে হবে, অ্যালার্ট জায়গাগুলো চিহ্নিত করতে হবে। তাই একটা রিসোর্ট বুকিং করি। রেমা কালিঙ্গার সাথে ছোট্ট রিসোর্ট, আদিবাসীদের ছোট্ট ঘরের মতো। কিকোকে রিসোর্টটার পাশেই পার্ক করলাম। তারপর সব জিনিস রেডি করে রাখলাম। তার আগে রেমা কালিঙ্গায় একটু ঘুরে আসি। কিকোকে নিয়ে রওনা দিলাম জঙ্গলের রাস্তা আঁকা বাঁকা, তবে কিকোর চলতে সমস্যা হয় নাই। আমাদের মতো আরো অনেক পর্যটক, তারাও ঘুরতে আসছে। আমরা তো এসেছি মিশনে। যত জঙ্গলের ভিতর যাচ্ছি ততই গাছপালা ঘন হচ্ছে। সূর্যের আলো গাছের পাতা ভেদ করতে পারছে না। বৃষ্টিপাত হলেও বৃষ্টির পানি নিচে পড়ে না। ওমা, আশেপাশে তাকিয়ে দেখি মানুষ নেই। হঠাৎ একটা সাইনবোর্ড দেখতে পাই, বিপজ্জনক লেখা, জনসাধারণের প্রবেশ নিষেধ। তাই গাড়ি থামিয়ে দিই। তখনই 2 জন বিজিবি আসে। আমাদের উদ্দেশ্যে বলে, তোমরা এখান পর্যন্ত আসতে পারবা? এই সীমানার ভিতরে যাওয়া নিষেধ। এখান পর্যন্ত পর্যটন সীমানা, এরপর থেকে বিপদ সীমা, সরকার থেকে জনসাধারণের প্রবেশ নিষেধ। আমরাও কথা বাড়ালাম না, সোজা চলে আসি। কিছুক্ষণ ঘুরে রিসোর্টে চলে আসলাম। খেয়ে দিয়ে সবাই প্ল্যান করতে থাকি রাতে কিভাবে অ্যাটাক করব। আগে ড্রোন ক্যামেরাগুলো জঙ্গলের উপর দিয়ে চালায়, তাহলে নিশ্চয়ই ওদের আস্তানা পেয়ে যাব। ড্রোন তো পরে চালাবো, ড্রোন ছাড়াই ওদের আস্তানা পেয়ে যাব। কেমনে মামা? পরে বলছি, আগে ল্যাপটপটা নিয়ে বাংলাদেশ বিজিবি সরকারি ওয়েবসাইটে ঢুকতো। আমার কথা মতো ও তাই করলো। এখন 6,91,213 আর 1,58,616 2টা নাম্বার সার্চ করতো। তারপর আলিফ 2টা নাম্বার দিল, বাট নো রেজাল্ট দেখাচ্ছে। কিরে, নো রিজাল্ট দেখাচ্ছে কেন? মনে আছে জঙ্গলে 2টা বিজিবির সাথে দেখা করছিলাম? তা এদের সাথে এটা সম্পর্ক কি? সম্পর্ক তো আছে, এই নাম্বার 2টা ওই বিজিবি 2টার। বাট ওদের হলে তো এখানে নো রেজাল্ট দেখাতো না, কারণ বাংলাদেশের সব বিজিবিদের লিস্ট থাকবে ওই ওয়েবসাইটে। তার মানে কি বুঝলি? মানে সোজা, এরা ফেক বিজিবি। এক্স্যাক্টলি মামা, ওটা মিথ্যা।
ওরা নিশ্চয়ই অন্য কোনো ধান্দা মারছে। ধর বেটা, আর বোঝানো লাগবে না। আমার মনে হয় ড্রাগন গ্যাং এর কোনো সদস্য হবে। লোকদেরকে বোকা বুঝিয়েই এভাবে ফ্যাক বিজিবি সেজে লোকদেরকে বোকা বানানোর জন্য এভাবে ফ্যাক বিজিবি সেজে নিজেদের আস্থানার কাজ চালাচ্ছে। তাহলে জাকির এটাই বুঝতে চাইছস, পুরো জঙ্গল আমাদের বুঝতে হবে না, এই এলার সীমানায় গেলেই ওদের ডেরা পেয়ে যাবো। মামা ঝাক্কাস হয়েছে। বাহ জাকির, কিভাবে? মানে ওদের নাম্বার কখন নিলি? ধুর বেটা, বলে গেছিস আমাদের টিমের একটা সংজ্ঞা, যাহাই সন্দেহজনক তাহাই খড়ে লও। হ্যাকিং এর পাশাপাশি গোয়েন্দাও হয়ে যাবে। ধুর, আগে প্ল্যান করি রাতে কিভাবে অ্যাটাক করব। আগে ড্রোনটা ওই জায়গায় একবার পাঠা, তারপর সব জেনে একটা ম্যাপ বানিয়ে ফেলি, তাহলে আমাদের জন্য অ্যাটাক করা সহজ হবে। দারুণ আইডিয়া। তারপর 2টা ড্রোন ছাড়ি, সাইলেন্সার লাগিয়ে, না হলে শব্দ পেয়ে বুঝে যাবে। একটা দিয়ে রাস্তাগুলা, আরেকটা দিয়ে বিপদ সংকেতগুলা খুঁজে বের করি। অবশেষে ওদের ডেরাটা ড্রোনের মাধ্যমে পেয়ে গেলাম। দেখি মনে হয় কয়েক শত বছরের পুরনো। সে যাই হোক, ড্রোনগুলোকে সাব্বির আর আলিফ কন্ট্রোল করছে, ইয়াসিন আর আমি ভিডিও করছি। আরো একটা কাজ করে দিয়েছিলাম, একটা ড্রোন ক্যামেরার সাথে ফ্লাইং মশা ছিল। এটাও একটা ক্যামেরা, দেখতে মাছির মতো। সিসি ক্যামেরা দিয়েও এটাকে বোঝা যাবে না। এগুলাকে ড্রোন থেকে আলাদা করে দিলাম, মাছির মতো চারদিক ছড়িয়ে পড়ল। হঠাৎ দেখি একটা কালো গাড়ি এসে ডেরার সামনে থামে। একজন কালো মুখোশ পরা লোক একটা ব্রিফকেস নিয়ে বের হলো। দেখি টাকার ব্যাগের মতোই একটা ফ্লাইং মশা ওর পেছনে লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখি একটা দরজার কাছে আসে, লক করা, পাসওয়ার্ড দিতেই খুলে গেল। এভাবে প্রায় 3টা দরজা পেরিয়ে বড় একটা লকারের কাছে আসলো। D1 R2 A3 5N কোডটা দিতে লকার খুলে যায়। লকারটা খুলতেই অবাক, টাকার দিয়ে আস্তর বিছানো, মিনিমাম কয়েক হাজার কোটি টাকা হবে। তারপর লোকটা টাকাগুলো দিয়ে বেরিয়ে আসে, তারপর গাড়ি দিয়ে সেখান থেকে চলে আসে। আমরাও ড্রোনগুলোকে আমাদের কাছে নিয়ে আসে। সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ঘরে বসে ওদের লকারের পাসওয়ার্ড খেয়ে দিলাম। তখন আমি বললাম, তোরা একটা জিনিস দেখছিস? ওই শালা কিন্তু এখানে থাকে না, টাকা নিয়ে শুধু এখানে রেখে চলে যায়। এটা কিন্তু আমাদের জন্য একটা সুযোগ হতে পারে। কিভাবে? আমরা কিন্তু ওর লোক হিসেবে যেতে পারি, তাহলে মারামারি বা ফাইট করতে হবে না। কারণ যা সিকিউরিটি দেখলাম, এদের সাথে কি হয় বিরক্ত। তাও ঠিক, কিন্তু কেমনে? আরে বেটা, আমরা তো লোকারের পাসওয়ার্ড জেনে গেছি। যদি পাসওয়ার্ডগুলো এখানে পাহারা দেয়া লোকদের দেখায়, তারা ভাববে আমরা তাদের লোক, কারণ এই পাসওয়ার্ড একমাত্র মালিকরাই জানবে। ওরা তো বুঝবে না আমরা হ্যাক করছি, তাই ভাববে আমরা মালিক। আমাদের মুখ দেখে যদি চিনে ফেলে? আরে বেটা, আমরা মুখোশ পরে যাব, তাহলে চিনতে পারবে না। ওকে, তাহলে রাত পর্যন্ত অপেক্ষা করতে থাকি। তাহলে এটাই করব। চল একটা পার্টি দেই, তারপর আর কি উড়াধুরা লুঙ্গি ডান্স। প্রথম মিশনেই সফল হতে যাচ্ছে। এইভাবে সূর্যটা পশ্চিম আকাশে অস্ত যায়। আস্তে আস্তে সন্ধ্যা নামে, সন্ধ্যা পেরিয়ে রাত নামতে শুরু করে। আমরাও সব জিনিস নিয়ে কিকুর ভেতর রাখি। আস্তে আস্তে কিকুকে চালু করে রিসোর্ট থেকে চলে আসি। লুকিয়ে আসছি, যদি রিসোর্টের মালিক দেখে ফেলে তাহলে ঝামেলা করবে। কিছুক্ষণের মধ্যে সেই সীমানায় এসে পড়ি। গাড়ির শব্দ পেতেই দেখি 4-5টা বিজিবির পোশাক পরা লোক এসে সামনের গুলি তাক করে। একটা সুইচে চাপ দিই, কয়েক সেকেন্ডে সাদা ধোঁয়ায় ভরে যায় আশপাশ। সবগুলো অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। 8 ঘন্টার ভেতর জ্ঞান ফিরবে না। ম্যাপ অনুযায়ী বিপদ সংকেতগুলো সাবধানতার সাথেই পার হচ্ছে। সব বাধা পেরিয়ে ড্যারাডির সামনে এসে থামি। গাড়ি থেকে নামতেই 10-12টা লোক গুলি নিয়ে সামনে এসে দাঁড়ায়। ওদের বসের ছবি দেখায় আর বলে, পাসওয়ার্ড আমাদের জানা, আমরা ওদেরই লোক। ওরা কিছুক্ষণ ভেবে ঘরে ঢুকতে দিল, কেননা পাসওয়ার্ড জানলে বসের লোকে, তাও যদি অন্য লোক হয় তাহলে পাসওয়ার্ড কখনোই জানবে না। আর পাসওয়ার্ড ভুল দিলে সাইরেন বেজে উঠবে। একজন এসে আমাদের নিয়ে যেতে থাকলো। প্রথম দরজার সামনে আসি, চারদিকে চেয়ে দেখি কমপক্ষে কয়েক শত লোক স্নাইপার নিয়ে দাঁড়িয়ে আছে। পাসওয়ার্ড দিলাম, দরজা খুলে গেল। এইভাবে সব দরজায় পাসওয়ার্ড দিয়ে লকারের সামনে আসি। লকারের সিকিউরিটিগুলো আরো স্ট্রং। জীবনেও ওদের সাথে ফাইটিং করে পারতাম না, বুদ্ধিটা করে লাভই হয়েছে। তারপর লকারের পাসওয়ার্ড দিয়ে ঢুকে যায় লকারে। 500 কোটির মতো টাকা নেই, বড় একটা ব্রিফকেস হয়েছে। গার্ডগুলো শুধু আমাদের দিকেই চেয়ে আছে, কিছু বলার নাই। তারা হয়তো ভাবছে আমরাই মালিক।
কিকুর কাছে এসে পড়ি। তারপর এক জায়গায় সুইচ দিতে বড় একটা লকারের মতো জায়গা বের হয়। সব টাকা এখানেই রাখি। কেউ পুরো গাড়িটাতে অনেক খুঁজলেও টাকাগুলো পাবে না, এটা শুধু আমরা 4 জনেই জানি। কিকুর লকার। তারপর গাড়িতে করে সোজা চলে আসি রিসোর্টে এসে মালিকের কাছ থেকে বিদায় নিয়ে এখান থেকে চলে আসি, কারণ পরে ঝামেলা হতে পারে। আবার বাড়িতে গেলেও বলবে একদিন আগে কেন এসে পড়ছে। তাই আর বাড়ির দিকে না গিয়ে সোজা রাঙামাটির দিকে, উদ্দেশ্য সাজেক ভ্যালি, মেঘের রাজ্য সাজেক। তারপর গাড়িতে করে সোজা চলে আসলাম। সারা রাত জার্নি করার পর ভোর সকালে সাজেক গিয়ে পৌঁছাই। অসাধারণ একটা দৃশ্য উপভোগ করি, সূর্যোদয়ের দৃশ্য। সাজেকের সবচেয়ে মনোরম উপভোগ্য দৃশ্য হলো ভোরের সূর্যোদয়। কেউ সাজেক আসলে এই দৃশ্যটা উপভোগ করতে ভুলে যায় না। পর্যটকদের কাছে মেঘ ছোঁয়ার আনন্দের সাথে ভোরের সূর্যোদয় দেখা অনেক আনন্দের ব্যাপার। পাহাড়ের গায়ে সোনার থালার মতো জেগে মেঘের উপর উদিত হওয়া সূর্যটাকে দেখে মনে হয় এ যেন স্বর্গরাজ্য, যা সিন মনের রং তুলে দিয়েই ফুটিয়ে তোলা সম্ভব, বই বা গল্পের ভাষায় নয়। পাহাড়ে উঠে চোখ দুটো বন্ধ করে দুহাত ছাড়িয়ে লম্বা একটা নিঃশ্বাস নেই। হালকা মৃদু বাতাস, উফ কি এক অসাধারণ অনুভূতি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এভাবেই সাজেক ভ্যালির দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে বাড়িতে চলে আসি। অনেক আনন্দঘন পরিবেশে 3টা দিন কাটালাম, যা কখনো ভোলার নয়। যাই হোক, 3 দিন কলেজ যায়নি, তাই আজ সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর আমি গোলারেও ফোন দিয়ে জানায় দিলাম, আসলে আমাদের 4 জনের মধ্যে একজন ছাড়াও আড্ডা জমে না, বলা যায় এক প্রাণে 4 দেহ। প্রিয় সাইকেলটা নিয়ে ছুটলাম কলেজের দিকে। মনে হচ্ছে অনেকদিন কলেজ যায়নি, এরকম একটা ফিল হচ্ছে। এসব ভাবতে ভাবতে কলেজে চলে আসলাম। আড্ডাখানার দিকে চেয়ে দেখি একটাও হারামি এখনো আসেনি। সাইকেলটা পার্ক করে যেই না পা সামনে দিই, তখন কে যেন হাত টেনে শহীদ মিনারের পেছনে নিয়ে যায়। ওমা, চেয়ে দেখি গুন্ডি ম্যাডামটা। এরকম আচরণে রাগ উঠে গেল। আপনার সমস্যা কি? এইভাবে টান দিয়ে এখানে আনছেন কেন? তার আগে বল, তুই এতদিন কোথায় ছিলি? আমার ইচ্ছা, যেখানে মন চায় থাকবো, তাতে আপনার কি? আমার কি মানে? জানিস তোকে খুঁজেছি। ও তাই নাকি? তা আমার মতো গুন্ডাকে খুঁজছেন কেন? প্লিজ মাফ করে দে, সেদিন না জেনেই কথাগুলো বলে ফেলেছিলাম। আসলে মেজাজ খারাপ ছিল, তাই কি থেকে কি বলে ফেলেছি মাথায়ও ঢোকেনি। আপনার মেজাজ খারাপ তা বলে আপনি আমাদের উপর রাগ ঝাড়বেন? মা বাবাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবেন? ভালোই নাটক করেন। হারটা ছাড়েন বলছে। আগে মন থেকে মাফ করে দে প্লিজ। প্লিজ ছাড়ার জন্য তো ধরিনি। রাখেন আপনার ফালতু কথা, যত সব। বলেই হাতটা ঝাড়ি মেরে ছাড়িয়ে নিয়ে আসি। এই দাঁড়া বলছি, কথা ছিল। আমি দাঁড়াইনি, না হলে আবার উল্টো পাল্টা বক বক শুরু করে দিবে। তুই যতই বাহানা করিস, তোকে নিজের করেই ছাড়বই। এই 3 দিনে তোকে ভালোবেসে ফেলেছি, তোকে ভোলা অসম্ভব প্রায়। এদিকে আমি এসে দেখি হারামি সবগুলাই এসে গেছে। আমি যেতেই, কিরে এতক্ষণ কোথায় ছিলি? আরে আর বলিস না, সেদিনের ঘটনার জন্য ম্যাডাম আমার কাছে মাপ চাইছিল আর কি। মাপ চাই? ভালো কথা। সিপাইকে? আরে আমি যেতে চাইনি, হাত ধরে জোর করে নিয়ে গেছে। আমার তো মনে হয় দোস্ত সামথিং বলেই সবগুলা হাসতে লাগলো। ধুর, রাগ তোদের ফালতু কথা। তখনই দেখি নীলা আর রিয়া এদিকে আসছে। এসেই বলতে লাগলো, কি রে, তোরা এতদিন কোথায় ছিলি? জানিস তোকে কত মিস করছিলাম। কেন? আমরা তো ঘুরতে গিয়েছিলাম। কত মিস করছিলাম। নীলার কথা শুনে সবাই অবাক। মিস করছিস মানে? আরে তোদের আর কি মিস করছিলাম, বুঝিস না, একসাথে সবাই পড়ি তাই। মনে মনে ইস কি থেকে কি বলে ফেললাম, বাট একবার যেহেতু তোকে ভালোবেসে ফেলেছি বলেই ছাড়বো। আচ্ছা, তোদের গ্রুপে নিস না কেন? বুঝলাম না, তোদের সাথে আমাদের নিলে সমস্যাটা কি? সমস্যা আছে, দেখতে নেই না? আসলে কলেজের প্রথম থেকে রিয়া আর নীলা আমাদের সাথে বন্ধুত্ব করতে আসছিল, আমরা না করে দিয়েছিলাম। জানিনি তো, আমাদের একটা সিক্রেট বিষয় আছে, বাহিরের লোক ঢুকলেই সমস্যা হবে। দেখ, তোদের সাথে কলেজ পর্যন্ত কথাবার্তা বলা হয়, এটা কি বন্ধুত্ব না সাব্বির? না রে। সেটা তো ঠিক, বাট পার্মানেন্ট বন্ধুত্ব করা যায় না? ঘর থেকে যদি কেউ জানে মেয়েদের সাথে বন্ধুত্ব, তাহলে আজ তো গিলে খাবে। কথা ঘোরানোর জন্য বলল। তখনই নীলা বলে উঠল, জাকির চল তো, তোর সাথে একটু আমার কথা আছে।
যা বলার এখানে বল। এখানে বলা যাবে না, চল একটু আড়ালে প্লিজ প্লিজ। যা মামা দেখ কি বলে। আচ্ছা চল। তারপর নীলার সাথে একটু সাইডে আসলাম। কিছু না বলেই নীলার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ওমা, এই মেয়ের মতি গতি দেখে অবাক হচ্ছি, কি করতে যাচ্ছে। তারপর নীলা বলতে লাগে, জানি না তুই কথাগুলো কিভাবে নিবি, কিন্তু আমি না বলে থাকতে পারছি না। জানিস, সেদিন রাতে তোর কথাগুলো খুব মনে পড়ছিল। নিজেই অবাক হয়ে যাই কেন এভাবে তোর কথা মনে পড়ছে। তোর ব্যবহারগুলো আমার কাছে আরও ভালো লাগতে শুরু করে। কলেজের সবাইকে নিজের বোনের মতো করিস, অন্যদের মতো মেয়েদের পিছনে ঘুরঘুর করিস না। এই আচরণটা আমাকে তোর প্রতি অবাক করে দেয়। এভাবে দিন দিন কিভাবে যে মনের অজান্তে তোকে ভালোবেসে ফেললাম নিজেও জানি না। সিদ্ধান্ত নিয়েছিলাম এইসব প্রেম ভালোবাসায় জড়াবো না, কিন্তু তোকে ভালোবেসে পারলাম না। ভাবছিলাম এটা আমার আবেগ, কিন্তু জীবনের প্রথম ভালোবাসাটা কখনো আবেগ হয় না। চোখ বুঝলেই তোর চেহারাটা ভেসে ওঠে। তাই একটি কথাই বলতে চাই, আই লাভ ইউ। ওয়ান্ট ইউ লাভ মি? এক নাগারে কথাগুলো বলে থামলো। নীলার কথা শুনে অবাক, দেখে মনে হয় সত্যিই আমাকে ভালোবাসে, কিন্তু ও জানে না আমি প্রথম দেখায় একজনকে ভালোবেসে ফেলি, সে আবার ক্লাসের ম্যাডাম। কিভাবে যে ওকে এখন বোঝাবো, ধুর মাথায় ঢুকছে না। কি হলো, আমার উত্তর দে। দেখ নীলা, আমাকে বলতে না দিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ তুই না করিস না। আমি জানি তুই এখন বলবি আমাকে বোনের নজরে দেখিস, বিশ্বাস কর, সত্যি আমি তোকে অনেক ভালোবাসি। তখনই শুনি চরের শব্দ। ভাবছেন আমার গালে? আরে না, সে দেখি গুন্ডি ম্যাডাম নীলাকে ছাড়িয়ে 2 চর মারে। এই কলেজে কি প্রেমের জায়গা? লজ্জা করে না একটা ছেলেকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলতে? ম্যাডাম আমি। ওকে নাম বলতে দিয়ে ম্যাডামের কথা শুনে নীলা চোখের পানি মুছে সেখান থেকে চলে যায়। আপনি ওকে মারলেন কেন? আর আমার পেছনে আসতে না করার আপনি কে? আমি কে মানে? তোর পেছনে ঘুরলে ঠ্যাং ভেঙে দিব। আপনি ঠ্যাং ভাঙার কে? মনে মনে হাসি পাচ্ছে। আমি কে কয়েকদিন পরেই টের পাবি। হরামি বলে কি আমার জানটার পেছনে ঘুরবে আর আমি কি বসে বসে দেখবো নাকি? মনটা বলছে কুত্তাটার হাড্ডি গুড্ডি ভেঙে দেই। না, আর দেরি করা যাবে না। আব্বু আম্মুকে বলে দিতে হবে, না হলে কোনো সময় ওই পেতনি এসে ছিনিয়ে নিয়ে যাবে। আচ্ছা, টের পাবনে বলেই সেখান থেকে চলে আসলাম। মনে মনে হেব্বি আনন্দ লাগছে। ম্যাডাম তাহলে আমাকে লাইক করে। তারপর ক্লাসে গেলাম। সারা ক্লাস নীলা আমার দিকে অসহায় ভাবে তাকিয়ে আছে। ম্যাডাম তো দেখে রাগে ফুঁসছে। ক্লাস না হলে নীলার খবর করে ছাড়তো। যাই হোক, এক ক্লাস করে আমরা 4 জন চলে আসলাম, কারণ আজকে চায়না থেকে আমাদের সেই হ্যাকিং যন্ত্রটা আসার কথা। চাইনিজ উইচ্যাট সাইট থেকে অর্ডার দিয়েছিলাম। চায়নার গ্যাংটং প্রদেশ থেকে কুরিয়ার সার্ভিসে নিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যে সাব্বিরের বাড়ি চলে আসি। আমরা আসতেই একটা কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে একজন চাইনিজ বের হলো, আমাদের হাতে যন্ত্রটা দিল। আমরাও 300 কোটি টাকা ওনাকে দিলাম। আপনারা আবার ভাইবেন না বাংলাদেশি টাকা চায়নায় কিভাবে চালাবে। আসলে চায়নার রিজার্ভ ব্যাংক থেকে টাকাগুলোকে চাইনিজ টাকা আর এমবিতে ট্রান্সফার করবে। চাইনিজের টাকাকে RM ইউএন বলা হয়। যাই হোক, আমরা যন্ত্রটা নিয়ে কাছে লেগে পড়ি। আসলে এটা একটা হার্ড ডিস্ক বা প্রসেসরের মতো। আমরা 4 জন মিলে কোডিং করে একটা অ্যাপ তৈরি করছি। এই অ্যাপে আমাদের সকল সিস্টেমের নিরাপত্তা দেওয়া হবে। কেউ আমাদের সিস্টেম হ্যাক করতে পারবে না। যদি কেউ করতে চায়, উল্টো তাদের সিস্টেম হ্যাক করে ফেলবে। তার জন্য দামি একটা হার্ড ডিস্ক দরকার। তাই চায়না থেকে এটা আনা হয়। সব কাজ কমপ্লিট করি। তারপর এই অ্যাপের একটা নাম দিই, JSY JC। এর মানে হলো J সমান জাকির, A সমান আলিফ, S সমান সাব্বির, Y সমান ইয়াসিন। স্যাটেলাইটের সাথে কানেক্ট করে দিই, যাতে দেশের বাইরে বা বহিরাগত কোনো অ্যাটাক আসলে আগে খবর পেয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি জেসি বলছি। হাই, আমি জাকির বলছি। হাই, আমি সাব্বির বলছি। হাই, আমি আলিফ বলছি। হাই, আমি ইয়াসিন বলছি। সবাই জেসির সাথে নিজেদের ফেস, চোখের রেটিনা, হাতের ফিঙ্গার ম্যাচ করে দেয়, যার ফলে জেসি শুধু আমাদের চিনবে, আমাদের অর্ডার ছাড়া কাজ করবে না। ইয়াহো, আজকে থেকে প্রফেশনাল হ্যাকিং শুরু। আমাদের সাথে লড়াই করবে। ডার্ক ওয়েবে ঢুকে আতঙ্ক সৃষ্টি করে ফেলব। জেসি বয়েস। উফ মামা, আমাদের নাম শুনলে কেমন কেমন লাগে। ধুর, আগে বাংলাদেশের পর্ন সাইটগুলো খেয়ে দিতে হবে। যে কোনো মূল্যে পর্ন সাইট বন্ধ করতে হবে। মনে কর আমরা পর্ন সাইট অফ করে দিলাম, বাট বাংলাদেশের কোনো সাইট না থাকলে সবাই ভিপিএন ব্যবহার করে থাকবে। তাহলে উপায় আছে, সেটা সরকারের। কিভাবে?
চায়না, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের দেশগুলার নাম তো শুনছো? দূর, এসব দেশের নাম কে জানা। আরে মামা, কুল কুল, তুই কি জানিস চায়নাতে ভিপিএন করা সম্পূর্ণ নিষেধ। চাইনিজ কেউ যদি ভিপিএন ইউজ করে আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া চালায় তাহলে জরিমানা ধরা হয়, সাথে শাস্তিও আছে। এরা নিজেদের তৈরি অ্যাপ ব্যবহার করে, শুধু তারাই বাদে যারা প্রতি বছর বিভিন্ন দেশ থেকে চায়নায় পড়ালেখা করতে যায়। মানে শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ভিপিএন ব্যবহার অনুমোদিত। আসলে প্রতি বছর বাংলাদেশ থেকে 2000+ স্টুডেন্ট ডিপ্লোমা, বিএসসি, মাস্টার্স, পিএইচডি প্রোগ্রামে পড়ালেখা করতে চীনে পাড়ি জমায়। পৃথিবীর একমাত্র দেশ চীন, যে কিনা সবচেয়ে বেশি স্কলারশিপ দিয়ে থাকে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য। যাদের স্বপ্ন স্কলারশিপ নিয়ে বিদেশে পড়ালেখা করার, তারা কিন্তু চীন টার্গেট করতে পারেন। বিশেষ করে যারা মধ্যবিত্ত, তাদের জন্য চীন হতে পারে বেস্ট চয়েস। বলে রাখি, এসএসসির পর থেকেই চায়নাতে পড়ালেখা করার জন্য যাওয়া যায়। দুঃখিত, আজ এরা বকবক করার জন্য, তাও চীন প্রসঙ্গে আসছে তাই বলে দিলাম আর কি। মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভিপিএন ব্যবহারে ধরা খেলে ডাইরেক্ট জেল, সাথে আবার জরিমানাও আছে। ঠিক সেভাবেও বাংলাদেশে ভিপিএন ব্যবহার নিষিদ্ধ করতে হবে। ঠিক বলছিস, সরকার থেকে একদম ভিপিএন ব্যবহার করা নিষেধ করতে হবে। তাহলে এখন থেকে পনসাইট, চটি গল্পের পেজ, গ্রুপ যা আছে সব জায়গায় এটা হবে। কঠোর আইন প্রয়োগ করতে হবে। চল কয়েকটা চটি গল্পের পেজ খেয়ে দিই, তারপর ফেসবুকের চটি পেজ আর গ্রুপগুলোতে 4 জন মিলে অ্যাটাকের পর অ্যাটাক চালাচ্ছি। এভাবে আধা ঘন্টার ভেতর 20টা চটি পেজ ব্যান্ড করে দিলাম। এখন থেকে শুরু হবে যে SY নামক ফাইটারদের যুদ্ধ, তা আবার ভার্চুয়াল জগতে। খারাপদের কাছে হয়ে উঠবে এক আতঙ্কের নাম। মনটা খুশি লাগছে। সবাই মিলে একটা পার্টি দিই। প্রথম মিশন শুরু করলাম। এভাবে মজা মাস্তি করে বাড়ি চলে আসি। বাড়ি আসতেই আম্মু বলতে থাকে, কি রে, আজকে এত দেরি করলি কেন? আসলে আম্মু, কলেজ ছুটি হতে দেরি হয়েছিল। তখনই তৃষা বলে উঠল, দেরি হয়েছে না? আবার মারামারি করে আসছস? এই পেতনি, তোকে হয়েছে, আজ এরা চিল্লাচিল্লি না করে তাড়াতাড়ি রেডি হ। কেন, কোথাও যাবা নাকি? এক জায়গায় দাওয়াত আছে। কোথায়? তোর জন্য মেয়ে দেখতে যাব, ভাবি বানাতে যাচ্ছি। এই নে পেতনি, বলেই তৃষাকে দিলাম একটা কিল। এক দৌড়ে ওয়াশরুমে, তারপর ফ্রেশ হয়ে বাইরে যাই। ওমা, গিয়ে দেখি আব্বু গাড়ি নিয়ে হাজির। তোমাদের রেডি হতে এত দেরি লাগে কেন? এদিকে রাহান আমাকে ফোনের পর ফোন দিয়েই যাচ্ছে। সাথে কি আর দেরি করি? তোমার ছেলে কলেজ থেকে দেরি করে ফিরছে। আমরা যেতেই আব্বু বলল। তারপর গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে থামে। ওমা, তাকিয়ে দেখি প্রিন্সিপাল স্যারের বাড়ি। এখানে আসছি কেন, এসব ভাবতে ভাবতে দরজায় গিয়ে কলিং বেল দিলাম। একজন মহিলা এসে দরজা খুলে দেয়। কিছু না বলেই আম্মুকে জড়িয়ে ধরে বলতে থাকে, কেমন আছিস নীলিমা? কতদিন পর দেখলাম। তুই কি কম হারামি? বিদেশ চলে গিয়ে আমাকে ভুলেই গিয়েছিস। কি করে তোকে ভুলি বল? ভাইজান আপনি কেমন? এই তো ভালোই। তুমি তো বিদেশ গিয়ে আমাদের ভুলেই গেছে। আরে না, ভুলে গেলে কি ওয়াদার কথা মনে থাকতো? যাই হোক নীলিমা, তোর ছেলে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। মেয়েটাও, তোর ছেলে ছোটবেলায় কত ফাজিল ছিল। আমি মনে মনে ভাবি, এরা কি আমাকে ফাজি বলেই জানে না কে? এখনো ফাজিলের উস্তাদ। আজকে মনে হয় মান সম্মান খেয়ে দিবে। তারপর ভেতরে গিয়ে দেখি প্রিন্সিপাল আর একজন আঙ্কেল, সাথে ম্যাডাম। আঙ্কেলকে চিনি, আব্বুর সাথে কথা বলতে দেখতাম। আমরা যেতেই ভালো মন্দ জিজ্ঞেস করলো। ম্যাডাম দেখি আমার দিকে ফিরে চোখ টিপ মারে। কিছুই বুঝলাম না কি হচ্ছে এখানে। তখনই আমার ফোনটা বেজে ওঠে, তাই রিসিভ করার জন্য ছাদে চলে আসি। দেখি সাব্বির কল দিয়েছে। রিসিভ করে বললাম, কি হয়েছে বল। মামা, আলম সাহেবের টাকা রাখার ব্যাংকটা জেনে গিয়েছি, সব ইনফরমেশন আমার কাছে আছে। তাহলে সবাইরে জানায় দে, রাতেই অ্যাটাক হবে। আচ্ছা ওকে, রাখি এখন, এক জায়গায় আসছি। আসলে আলম সাহেব আমাদের শহরের মেয়র। সরকার থেকে শহরের বস্তির জন্য কয়েক কোটি টাকা ফান্ড আসে, বাট হালার পো তাদের টাকা মেরে দিয়েছে। সব কিছু খবর নিয়ে জানলাম এই টাকাগুলো পোবালি ব্যাংকে রাখছে। এটা শহরের কালো টাকা জমা রাখার ব্যাংক। যত রাজনৈতিক ব্যক্তিরা আছে সব বদমাইশগুলা এখানে টাকা রাখে। তাই রাতেই অ্যাটাক করার প্ল্যান করি, কারণ
এইগুলা মেরে দিলে কোনো খবর ছাপা হবে না, যদি ছাপা হয় উল্টো এরাই ধরা খেয়ে যাবে। তারপর কল কেটে দিই। কল কেটে ঘুরে দেখি জাকিয়া ম্যাম আমার সামনে। ভয় পেয়ে গেলাম, কিছু শুনে ফেলেনি তো? কি রে, এতক্ষণ কার সাথে কথা বলছিলি? হুম হুম, তা আপনাকে কেন বলবো? আমাকে বলবি না মানে? আমার দিকে এগিয়ে আসতে থাকে, কিছু না বলেই আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। পাক্কা 5 মিনিট লিপ কিস করে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, এই এটা আপনি কি করলেন? বাবু রাগ করো না, বিয়ের পর কিসের সাইক্লোন শুরু করব। বিয়ে মানে? আমার আম্মু আর তোর আম্মু ছোটবেলা থেকে বান্ধবী ছিল। তারা নাকি কথা দিয়েছিল বড় হয়ে আমাদের এক করে দিবে। এতদিন আমরা বিদেশে ছিলাম, আমি শুধু চাকরির জন্য এখানে আসছিলাম। পরে জানতে পারি তোর সাথে আমার আগের থেকেই বিয়ে ঠিক। এই জন্যই তো বলি, আন্টি আম্মুকে চিনে কিভাবে? আমি যদি নারাজি হই এই বিয়েতে? তোকে আমি আগে থেকেই ভালোবেসে ফেলেছি। বিয়ে ঠিক না থাকলেও জোর করেই বিয়ে করতাম। এখন তো সুযোগ আরো বেশি, তাহলে ভাব তুই বিয়ে না করে পারবি কিভাবে? হুম হুম, না, আমি একজনকে ভালোবাসি। কি বললি? বলেই তেড়ে আসছে। আরে থামেন, আগে শুনবেন তো কে সে। কে? আর কেউ নয়, আমাদের ক্লাসের নতুন ম্যামকে। ম্যাডাম আমার কথা শুনে জড়িয়ে ধরে বলতে থাকে, সত্যি? হ্যাঁ। তারপর খুদে বলি প্রথম দিনেই কিভাবে ক্রাশ খেয়েছিলাম। ইস, আমার বিশ্বাসই হচ্ছে না। এবার তো ছাড়েন। না ছাড়বো না, আগে একটা কিস দে। ভাবি, আমি কিন্তু এখানে আছি। তৃষার কথা শুনে ম্যাম তাড়াতাড়ি ছেড়ে দিয়ে বলল, ফাজিল, তুই আসার সময় পেলি না? আমি কি জানতাম নাকি? যাই হোক ভাবি, এই হারামিটা না একটা মেয়েকে প্রেমপত্র দিয়েছিল, ওকে ইচ্ছা মতো দাও। কি? আরে থাম, আমাকে মার খাওয়ার জন্য বলছে। ঈশা, তুমি তো সেই দুষ্টু। জানো ভাবি, কুত্তাটা প্রতিদিন আমাকে মাইর দেয়, তাই তুমি একটু ওকে শাইস্তা করো। দাঁড়া তুই পেতনি। তৃষা এক দৌড়ে নিচে চলে যায়, আমরাও চলে আসি নিচে। নিচে আসতেই আম্মু বলল, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। বলো। জানি কি বলবে, তাও বললাম। তোর সাথে আমার বান্ধবীর মেয়ের বিয়ে ঠিক করেছি। শুনছি ও নাকি তোর ম্যাডাম। এখন তুই কি রাজি? তোমরা যা বলো তাই করো, আমি রাজি। বাহ, তুই এত ভদ্র হলি কবে? তুমি কি বলো হে আমার ছেলেকে? আরে মজা করছিলাম আর কি। আব্বুর কথা শুনে সবাই এসে দিল। এরা তো জানে না লাভ ম্যারেজ এটা, তাই আমি না বলতেই রাজি হয়ে গেছি। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিল অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনালের পরে আমাদের বিয়ে। এখন আংটি পরিয়ে রাখবে। তারপর খেয়ে দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসি। দেখি সাব্বির মেসেজ দিয়েছে, সবগুলা চলে আসছে, আমি শুধু বাকি। কিভাবে যাব চিন্তা করছি, তখনই মাথায় একটা বুদ্ধি আসে। সোজা আম্মুর কাছে গেলাম, আম্মু ইয়াসিনের মা বাবা নাকি গ্রামের বাড়িতে গেছে, ও একলা থাকতে পারবে না, তাই আমাকে বলছিল যেতে। এটা শোনার পর আম্মু অনুমতি দিল যাওয়ার জন্য। এক দৌড়ে ঘরের বাহিরে। সন্ধ্যা হয়ে গিয়েছে। বের হতেই দেখি সবাই কি নিয়ে হাজির। আমি সোজা উঠে পড়ি, একটানে সাব্বিরের বাড়ি চলে আসি। আন্ডারগ্রাউন্ড রুমে গিয়ে প্রয়োজনীয় সব জিনিস নিলাম, নিয়ে বেরিয়ে পড়ি। কয়েক ঘন্টার ভেতর চলে আসলাম পুবালি ব্যাংকের সামনে। একবার ড্রোন চালিয়ে দিলাম, কোথায় কোথায় সিসি ক্যামেরার গার্ড দেওয়া আছে সব জেনে নিলাম। দ্রুত JASY এর কানেকশন ল্যাপটপের সাথে লাগিয়ে দিলাম। অর্ডার কর বন্ধু, কি করতে হবে? কানেকশন দিতেই আমাদের লোকেশনে যত সিসি ক্যামেরা আছে সব হ্যাক করে ফেল। ওয়েট ফর 5 মিনিটস। তারপর সবাই মুখোশ পরে ব্যাংকের সামনে আসলাম। ব্যাংকে প্রবেশ পথে 2টা গার্ড। সামনে গিয়ে স্প্রেটা ছেড়ে দিলাম, সাথে সাথেই অজ্ঞান। ভেতরে গিয়ে দেখি লকারের সামনে আরো 2টা। সরাসরি ওদের সামনে না গিয়ে স্প্রের বোতলটা খুলে ওদের সামনে ফেলে দিলাম। কিছুক্ষণের ভেতর সাদা ধোঁয়ায় ছেয়ে গেল চারপাশ। 2টাই মাটিতে লুটিয়ে পড়লো। লকারের সামনে গেলাম, সাব্বির ল্যাপটপ থেকে পাসওয়ার্ড বের করলো। তারপর লকার খুলে টাকাগুলো নিয়ে সোজা বস্তির সামনে, যাতে না চিনতে পারে তাই মুখোশ পরে আসলাম। এখানকার প্রধানকে ডেকে টাকাগুলো দিয়ে আসলাম। টাকাগুলো পেয়ে উনি আমাদের জড়িয়ে ধরলো। আসলে তাদের ঘর বাড়ি নির্মাণের জন্য সরকার থেকে টাকাগুলো দেওয়া হয়, তাই টাকাগুলো পেয়ে অনেক খুশি হয়। তারপর সেখান থেকে সাব্বিরের আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসলাম। শহরের দুর্নীতিবাজ নেতাদের লিস্ট বের করতে থাকি। সে অনুযায়ী যত ইনফরমেশন দরকার সব কালেক্ট করি।
আজ থেকে দুর্নীতিবাজ যত এমপি মন্ত্রী আছে সবগুলার কালো টাকা হ্যাক করে প্রাপ্য জায়গায় বুঝিয়ে দিব। এভাবে প্রায় অনেক রাত পর্যন্ত কাজ করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম টের পাইনি। ঘুম ভেঙে যাওয়ার পর দেখি এক একজনের ওপরে নিচে শুয়ে আছে। সবাইকে ডেকে তুললাম, ফ্রেশ হয়ে অনলাইনে খাবার অর্ডার দিলাম। খেয়ে দিয়ে সবাই যার যার বাড়ি চলে যায়। আজকে আর কলেজ যাব না, পুরো শহরটা একদিন ঘুরবো, নিজেদের শহরের অবস্থাটা দেখার জন্যই আর কি। সাথে আর একটা প্ল্যান করব। যাই হোক, বাড়িতে চলে আসলাম। এসে দেখি ম্যাম আমাদের বাড়িতে। আমি যেতেই বলল, এত রাতে কোথায় ছিলে? আসলে আমার এক ফ্রেন্ডের বাবা মা গ্রামের বাড়িতে যাওয়ায় ওর সাথেই থাকতে হয়েছে। ও, তাড়াতাড়ি রেডি হও। কেন? কলেজে যাবে না? না, আজকে একটু কাজ আছে, তাই যাওয়া যাবে না বলেই আমি ঘরে চলে আসি। আমি আসতেই জাকিয়া ম্যাম আমার পেছনে ঘরের ভেতরে আসলো। এ কি, আপনি কলেজে না গিয়ে এখানে আসছেন কেন? আগে পাওনাটা তো নিয়ে যাই। কিসের পাওনা? না বুঝার ভান করে বললাম। কিসের পাওনা না বলেই একটানে ম্যামের শরীরের সাথে মিশিয়ে নেয়, তারপর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দেয়। পাক্কা